মাইলস্টোন ট্র্যাজেডিতে আরো 2 শিক্ষার্থীর মৃত্যু। সরকারি হিসেবে প্রাণহানি বেড়ে 31। ডিএনএ পরীক্ষায় 5 জনের পরিচয় শনাক্ত। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে। ফৌজদারি কার্যবিধি সংশোধন। আন্দোলন করলে বরখাস্ত সরকারি কর্মচারী। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। মানবতা বিরোধী অপরাধে মামলা চান জ্যেষ্ঠ আইনজীবীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপির। এবং কর্মী সামলাতে না পারা দলের কাছে জনগণ নিরাপদ নয় বললেন জামায়াত আমির। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি নাহিদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 31 জনে। এদিকে ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। আরও জানাচ্ছেন শামিউজ্জামান চৌধুরী। গত বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। মারা যাওয়া শিক্ষার্থীরা হলো মাহতাব রহমান ও মাহিয়া। দুপুর 1টা 50 মাহতাব ও 4টা 30 মাহিয়ার মৃত্যু হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে 12 জনের মৃত্যু হলো। এদিকে ডিএনএ টেস্টের মাধ্যমে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া 5 মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এসব মরদেহের বিপরীতে 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিএনএ পরীক্ষায় ওকিয়া ফেরদাউস, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়ার পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহগুলো সিএমএইচ-এর হিমাগারে রাখা হয়েছে। অন্যদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধদের স্বাস্থ্যগত পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থান করছে সিঙ্গাপুর থেকে আসা 7 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। এর আগে সকালে ভারতের 4 সদস্যের একটি দল বার্ন ইউনিট পরিদর্শন করে রোগীদের খোঁজ খবর নেন। বিশেষায়িত হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন 43 রোগী। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রোগীদের মধ্যে 2 জন ছাড়া বাকিরা সবাই মাইলস্টোনের শিক্ষার্থী। শামিমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুনতাসির মামুন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুনতাসির, বিদেশি চিকিৎসকরা কি দগ্ধদের চিকিৎসা কাজে যুক্ত হয়েছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলাম যে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু এই বার্ন ইউনিটে প্রেস ব্রিফিং হয়েছে এবং সেখানে কিন্তু নাসিরউদ্দিন, যিনি পরিচালক রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আসলে এই মুহূর্তে তাদের এখানে কিন্তু 42 জন ভর্তি রয়েছেন এবং মৃতের সংখ্যা অর্থাৎ দুপুর থেকে বিকাল নাগাদ টোটাল 2 জন মৃত্যুবরণ করেছেন এবং মৃতের সংখ্যা কিন্তু এখন টোটাল মিলিয়ে বার্ন ইউনিটে দাঁড়িয়েছে 13 জন। এবং যদি আপনাদের একটু বলার চেষ্টা করি যে আসলে 21শে জুলাই উত্তরার যেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই বিধ্বস্ত ঘটনায় কিন্তু আসলে 5 জনের মরদেহ, 11 জনের যেই সুরতা সেটি গ্রহণ করে এবং পরবর্তীতে কিন্তু আসলে 5 জনের কিন্তু আসলে জানানো সম্ভব হয়েছে। এবং যদি আরেকটু বলা যেতে পারে যে আসলে এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও কিন্তু আসলে তারা আলোকপাত করছেন। এবং আরো যদি বলার চেষ্টা করি যে নাসিরউদ্দিন, তিনি কিন্তু বলেছেন যে আসলে যারা আশঙ্কা মুক্ত হয়েছেন কয়েকজন, এটিকে আশার বাণী রয়েছে এবং সেই বাণীটিকে কিন্তু আসলে তারা আশাস্বরূপ দেখছেন। এবং যদি আরেকটু বলি যে তার জায়গায় কিন্তু তিনি বলেছেন যে এখন যারা সিসিইউতে ছিলেন 2 জনকে কিন্তু সিসিইউ থেকে এইচডিইউ অর্থাৎ এইচডিইউতে নেওয়া হয়েছে এবং সিসিইউ থেকে এইচডিইউ অর্থাৎ এইচডিইউতে নেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু খুব শীঘ্রই কেবিনে শিফট করতে পারবেন বলে তারা আশা করছেন। এবং যেমনটি
যেমনটি বলছিলাম যে আসলে এই ফরেনার যারা ডক্টর রয়েছেন তাদের বিষয়ে যেটি তিনি জানালেন যে আসলে ভারত এবং সিঙ্গাপুর থেকে কিন্তু আসলে ডক্টররা এসেছেন এবং ডক্টররা এসে কিন্তু আসলে তাদেরকে সহায়তা করছেন এমনটিও কিন্তু জানিয়েছেন। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে যেই অর্থাৎ চীন থেকে যে দল আসার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। তাসনুভা। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পে কমিশন গঠন ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না রাখারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে স্বজনদের। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে দ্রুত বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া পড়া হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। এই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য এই গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন আর এদের 6 মাস ইনাদের কর্ম সময়। গোপালগঞ্জে নাশকতার বিষয়ে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। গত সরকারের সময় উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গত মাসে সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে তাকে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে গণ্য হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রতিবেদনে জানানো হয়। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। খায়রুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তার রায়ে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন কাজী বাপ্পু। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। পরে নেওয়া হয় ডিবি হেফাজতে। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে রায় দেয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, খায়রুল হকের রায় ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করে। কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধের দায়ী হবে। পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে
এবং তার সহযোগিতা আছে। খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেপ্তার করেন, কিন্তু সরকার গ্রেপ্তার করে নাই। এইটা আমাদের একটা ব্যথা আছে, সেই ব্যথাটাই আমরা প্রকাশ করছি। এই সময় গ্রেপ্তার করলেন, একটা ঘটনা ঘটলো, আবার খায়রুল হকের বিষয় আনলেন, তারপরেও আমরা খুশি। খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন তা বিচার বিভাগের জন্য লজ্জার বলে মন্তব্য করেন আইনজীবীরা। গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। আমি সন্তুষ্ট বলছি না, আশান্বিত। সন্তুষ্ট বলছি না এই কারণেই, তখনই সন্তুষ্ট হব যখন খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কোন রকমের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিচারপতি জনাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে। এদিকে খায়রুল হককে গ্রেফতার করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তিনি নষ্ট করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের বিপক্ষে একটি যুদ্ধ হয়েছে, দেশবাসীকে নিয়ে আরেকটা যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধেও বাংলাদেশের মানুষের জয় হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটের শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। যে দল নেতাকর্মীদের সামলাতে পারে না তাদের কাছে জনগণ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করবো দুর্নীতির বিরুদ্ধে। এবং এই যুদ্ধে যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। 20 নয় 25 নয়, একটা দায়িত্বপরায়ণ খোদাবিরু সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, 5 বছরে এই জাতের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি বলেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি এগিয়ে যাবে। সংস্কারের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর তাগিদ দেন তিনি বলেন, রক্তের বিনিময়ে যে পরিবর্তনের আশা করা হয়েছিল তা থামানোর চেষ্টা করা হলে জীবন দিয়ে দেশকে নতুনভাবে সাজানো হবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের সুষম বন্টন হতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের রক্তচক্ষুকে চক্ষুশূলে পরিণত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয়? ফলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য থেকে সবকিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কারাগারে বন্দীদের সংশোধনের জন্য ধর্মীয় শিক্ষা দেয়া হচ্ছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, যারা কারাগারে অপরাধী হিসেবে চিহ্নিত তারা যেন সংশোধিত হয়ে বের হয়ে আসতে পারে, সেজন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এখানে ইসলাম ও হিন্দু উভয় ধর্মের জন্য শিক্ষক রয়েছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাদের কিছু কার্যক্রম চলে। আমরা কিছু বই, ধর্মীয় বই পুস্তক যেগুলো পাঠ করলে নৈতিকতা বৃদ্ধি পায়, এগুলো আমরা এখানে সরবরাহ করতে চাই। এমনকি আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। ওই ট্রাস্টের আওতায়ও আমরা এখানে সনাতন ধর্মের বন্দীরা আছেন, আমরা তাদের জন্য তাদের ধর্মীয় বই পুস্তক দেব।
দেশে প্রচলিত ব্যবস্থায় কখনোই নির্বাচন নিরপেক্ষ হয়নি দাবি করে পিআর পদ্ধতি পরখ করে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর সিটিডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায় বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পিআর পদ্ধতি সহ বিভিন্ন দেশের নির্বাচন মডেল নিয়ে আলোচনা করেন। মানুষ কিছুটা হলেও পরিবর্তন চাচ্ছে এবং ভালোটাকে গ্রহণ করার জন্য তাদের একটা মানসিকতা তৈরি হয়েছে যে আমাদের দেশের জনগণ এবং ভোটারদেরও একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে মোরালি। কারণ যেখানে 100, 200, 500 টাকায় ভোট বিক্রি হয় আর সারা বছরে যে সাফারটা করে তার পরিমাণ 50,000 টাকার কম হবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ায় 50 আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আরোহীদের কেউ বেঁচে নেই বলেও জানায় সংস্থাটি। বিমানটিতে 43 জন যাত্রী, 6 জন ক্রু ও 1 জন পাইলট ছিলেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার পূর্বাঞ্চলে অর্ধশত আরোহী নিয়ে N-24 নামের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে ওই এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে প্লেনটির এমন পরিণতি হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বিমানটির খোঁজে অংশ নেয় হেলিকপ্টার ও গ্রাউন্ড টিম। বহু সময় ধরে অনুসন্ধানের পর আগুনে পড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখতে পান হেলিকপ্টারের ক্রুরা। আঞ্চলিক গভর্নর ভ্যাসেলি আর্লোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে 43 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 5 জন শিশু ও 6 জন ছিলেন ক্রু সদস্য। রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত অ্যান্টনভ মডেলের বিমান প্রায় 50 বছর ধরে সেবায় নিয়োজিত বলে জানা গেছে। এই পুরনো মডেলের বিমানের অতীতেও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার রেকর্ড রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরো 2 শিক্ষার্থীর মৃত্যু। সরকারি হিসেবে প্রাণহানি বেড়ে 31। ডিএনএ পরীক্ষায় 5 জনের পরিচয় শনাক্ত। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানতে হবে পরিবারকে। ফৌজদারি কার্যবিধি সংশোধন আন্দোলন করলে বরখাস্ত সরকারি কর্মচারী। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। মানবতা বিরোধী অপরাধে মামলা চান জ্যেষ্ঠ আইনজীবীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপির। এবং কর্মী সামলাতে না পারা দলের কাছে জনগণ নিরাপদ নয় বললেন জামায়াত আমির। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি নাহিদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।